গুড মর্নিং স্টুডেন্টস ক্লাস নাইনের। দেখো, আগের ভিডিওটা করতে করতে যে কিছু জায়গায় একটা জায়গায় আমাদের আটকে গেছিলো, যেহেতু মেমোরি ফুল হয়ে গেছিলো। তো আজকের আমরা সেই জায়গা থেকে আমরা স্টার্ট করব। যে ওখানে অঙ্কটা ছিল যে একটি বই 100 টাকায় কিনে 90 টাকায় বিক্রি করা হলে বইটি বিক্রি করে কত টাকা শতকরা ক্ষতি হবে। ঠিক আছে, তাহলে উদাহরণ যে 4 নম্বর সূত্রের এক্সাম্পল হিসাবে আমি এই অঙ্কটা তুলে ধরেছিলাম তোমাদের। যে কী লেখা ছিল, যে সূত্র নাম্বার 4 তোমাদের ফার্স্ট ভিডিওতে আমি দিয়েছি, যে 4 নম্বর যে সূত্রটা ছিল, তো সেই সূত্রের উপর ভিত্তি করে একটা উদাহরণ আমি এখানে তৈরি করেছিলাম। যে একটি বই 100 টাকায় কিনে 90 টাকায় বিক্রি করা হলো। বইটি বিক্রি করে কত টাকা শতকরা ক্ষতি হলো। ঠিক আছে, তাহলে এই যে সূত্র নাম্বার 4টা ছিল, যে ক্ষতির পার্সেন্টেজ সমান সমান ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য বাই ক্রয় মূল্য ইন্টু 100। তাহলে সেই সূত্রের উপর ডিপেন্ড করে অঙ্কটা আমরা করতে পারি। তাহলে এইভাবে আমরা করব যে অতএব নির্ণয় শতকরা ক্ষতি বা ক্ষতির পার্সেন্ট সমান আমরা লিখতে পারি যে ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য ডিভাইডেড বাই ক্রয় মূল্য, যেহেতু ক্রয় মূল্যের উপর ক্ষতিটা হয় বা ক্রয় মূল্যের উপর লাভ হয়, ইন্টু 100। ওকে, তাহলে এখানে পাশে লিখবো এত পার্সেন্ট। তাহলে এখানে ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা, তাহলে 100 মাইনাস 90 ডিভাইডেড বাই ক্রয় মূল্য, তাহলে ক্রয় মূল্য হচ্ছে 100 ইন্টু 100 এত পার্সেন্ট। তাহলে সমান হচ্ছে কত, হচ্ছে 10 বাই 100 ইন্টু 100, 100 কাটা সমান 10%। তাহলে শতকরা ক্ষতি বা ক্ষতির পার্সেন্টেজ হচ্ছে 10% পেলাম। তাহলে আমার প্রশ্ন হচ্ছে এখানে, যে সূত্রের সাহায্যে আমি অঙ্কটা তৈরি করলাম, এবার এই যে সূত্রের সাহায্যে আমরা শিখতে পারলে আমরা হচ্ছে ঐকিক নিয়মের সাহায্যেও আমরা করতে পারবো। দেখো কেমনভাবে আমরা করব। এবার শুরু হচ্ছে, দেখো ঐকিক নিয়ম। ঐকিক নিয়মের সাহায্যে কেমনভাবে করব, যেহেতু এখানে দেখো এখানে ক্রয় মূল্য তো হরে আছে, অর্থাৎ সেই ক্রয় মূল্যের উপর লাভটা হচ্ছে বা ওদের ক্ষতি হচ্ছে। তাহলে আমরা এখানে লিখব যে 100 টাকায় ক্ষতি হয় 10 টাকা। তাহলে 1 টাকায় কত ক্ষতি হয়, 10/100। যেহেতু এখানে শতকরা ক্ষতি উত্তর চেয়েছে, তাহলে 100 টাকায় কত ক্ষতি হয়, তাহলে সমান আমরা লিখব 10 ইন্টু 100 ডিভাইডেড বাই 100, 100 কাটা এত পার্সেন্ট, সরি এখানে পার্সেন্ট লেখার দরকার নেই, তাই সমান 10 টাকা। অর্থাৎ 100 টাকায় ক্ষতি হয় 10 টাকা। ঠিক আছে, তাহলে এবার যেমনভাবে কথার অঙ্ক কথায় উত্তর লিখতে হয় সেভাবে লিখবে। যাতে নির্ণয় শতকরা ক্ষতি বা ক্ষতি পার্সেন্ট সমান 10 টাকা বা 10%। ঠিক আছে,
তাহলে এইভাবে আমরা অঙ্কটা যে এইভাবে আমরা অঙ্কটা তৈরি করব, ঠিক আছে। তাহলে প্রথমে আমি সূত্রের সাহায্যে জানলে সেই সূত্রের সাহায্যের উপর ভিত্তি করে আমি ওই নিয়মে অঙ্কটা আমি করতে পারবো, ঠিক আছে। এবারে দেখো যে সূত্র নাম্বার হচ্ছে 5-1, যে সূত্রটা ছিল, যে সূত্রটা কি ছিল, যে এই ছিল যে বিক্রয় মূল্য সমান 100 প্লাস লাভ পার্সেন্ট ডিভাইডেড বাই 100 ইন্টু ক্রয় মূল্য। ওকে, তাহলে 5-1 সূত্রটা এরকম ছিল। তাহলে এই সূত্রের উপর ভিত্তি করে যে যদি আমরা যদি এক্সাম্পল তৈরি করি তাহলে কেমন হবে দেখো, যে 100 টাকায় একটি বই বিক্রি করে 10% লাভ হলো। বইটির ক্রয় মূল্য নির্ণয় করো, ঠিক আছে। তাহলে এইভাবে যদি এই সূত্রটা আমি যদি ভালো করে যদি আমি ব্যাখ্যা করি, অর্থাৎ এই সূত্রটা বুঝতে গেলে যদি আমরা এক্সাম্পল সহকারে একটা অঙ্ক যদি আলোচনা করি তাহলে এই সূত্রের ক্লিয়ার কনসেপশন তোমাদের মাথার মধ্যে যাবে, ঠিক আছে। তাহলে দেখো এই অঙ্কটা এই সূত্রের উপর ভিত্তি করে কেমনভাবে করছি। তাহলে দেখো এখানে কি দেওয়া আছে, দেখো যে 100 টাকায় একটি বই কিনে 100 টাকায় একটি বই বিক্রি করে 10% লাভ হচ্ছে। তাহলে ওই বইটির বিক্রয় মূল্য হচ্ছে 100 টাকা। তাহলে লিখতে হবে যে বইটির বিক্রয় মূল্য সমান 100 টাকা। ওকে, আর ওই বইটি বিক্রি করে 10% লাভ হচ্ছে। লাভ পার্সেন্ট সমান কত আছে, 10%। তাই এবার লিখতে হবে যে অতএব বিক্রয় মূল্য সমান 100 প্লাস লাভ পার্সেন্ট, যেভাবে সূত্রটা আছে সেইভাবে আমি লিখবো, ইন্টু ক্রয় মূল্য। ওকে, তাহলে যেমনভাবে সূত্রটা আছে ঠিক একই রকমভাবে আমরা সূত্রটা লিখবো। এবার বা দিয়ে লিখবো, তাহলে বিক্রয় মূল্যের জায়গায় আমি 100 টাকা লিখবো, আর 100 প্লাস লাভ পার্সেন্টের জায়গায় আমি 10 লিখবো বাই 100 ইন্টু ক্রয় মূল্য, ঠিক আছে। তাহলে এখানে দেখো এই টাইপের অঙ্কের মধ্যে মানে হয় বিক্রয় মূল্য, লাভ পার্সেন্ট আর ক্রয় মূল্য, তিনটের মধ্যে যে কোনো দুটো রাশি দেওয়া থাকবে, তোমার ওই 3 নম্বর রাশিটা তোমাকে নির্ণয় করতে হবে। তাহলে এখানে 3 নম্বর রাশি হচ্ছে ওই ক্রয় মূল্য, ঠিক আছে। অন্যান্য অঙ্কের ক্ষেত্রে 3 নম্বর রাশি তোমার ওই বিক্রয় মূল্য থাকতে পারে বা লাভ পার্সেন্ট থাকতে পারে, ঠিক আছে। তাহলে এটাকে আমি সমাধান করে ক্রয় মূল্যর মান নির্ণয় করব। তাহলে দেখো কেমনভাবে হচ্ছে, বা 100 ইকুয়াল টু 110 বাই 100 ইন্টু ক্রয় মূল্য। ক্যালকুলেশন কেমনভাবে হচ্ছে দেখো, তাহলে বা, তাহলে দেখো এবার এর নিচে তো 1 আছে, কোনাকুনি গুণ করবো। তাহলে এর নিচে 1 আছে, অর্থাৎ এটা হচ্ছে লবের পার্ট। তাহলে যদি আমি কোনাকুনি গুণ করি তাহলে কি হবে, যেহেতু আমার ক্রয় মূল্যের মান নির্ণয় করতে হবে তাহলে সবসময় ক্রয় মূল্যকে আমি বাম সাইডে রাখবো। তাহলে আমি লিখব যে 110 ইন্টু ক্রয় মূল্য ইজ ইকুয়াল টু 100 ইন্টু 100। ওকে, তাহলে অতএব নির্ণয় ক্রয় মূল্য সমান আমি লিখব যে 100 ইন্টু 100 ডিভাইডেড বাই 110। তাহলে এই শূন্য কাটা সমান কি হবে, 1000 ডিভাইডেড বাই 11 এত টাকা সমান। দেখো তাহলে এইটাকে যদি মিশ্র ভগ্নাংশে পরিণত করা হয় তাহলে কি হবে, এত টাকা। ওকে, তাহলে 90×10/11, ঠিক আছে। তাহলে নিম্ন ক্রয় মূল্য মানে সমান এই টাকা।
তাহলে এইভাবে আমরা দেখো সূত্রের সাহায্যে অঙ্কটা আমরা করতে পারি। এবার তুমি যদি মনে করো যে আমি ঐকিক নিয়মে অঙ্কটা করব, তাহলেও সম্ভব। কেমনভাবে দেখো যে এবার হচ্ছে তোমরা ঐকিক নিয়মের সাহায্যে ওই অঙ্কটা কেমনভাবে ভাবতে যাবো। ঐকিক নিয়ম যে এখানে হচ্ছে 100 টাকায় একটি বই বিক্রি করে 10% লাভ হলো, বইটির ক্রয় মূল্য নির্ণয় করো। তাহলে 10% লাভে বইটির ক্রয় মূল্য সমান 100 টাকা ও বিক্রয় মূল্য সমান 110 টাকা। ওকে, 10% লাভে বইটির ক্রয় মূল্য 100 টাকা এবং বিক্রয় মূল্য হচ্ছে 110 টাকা। তাহলে এখানে আমার যেহেতু বইটির ক্রয় মূল্য বের করতে হবে, তাহলে ক্রয় মূল্যকে সবসময় আমার ডান সাইডে রাখতে হবে। তাহলে লিখতে হবে যে বইটির বিক্রয় মূল্য 110 টাকা হলে ক্রয় মূল্য সমান 100 টাকা। ওকে, তাহলে বইটির বিক্রয় মূল্য যদি 1 টাকা হয়, তাহলে ক্রয় মূল্য তাহলে কত হবে? 100/110। বইটির বিক্রয় মূল্য যদি 100 টাকা হয়, অর্থাৎ বইয়ে যে 100 টাকা দেওয়া আছে, বইয়ে বলছি যে তোমাদের আগের অঙ্কে যেখানে 100 টাকা দেওয়া ছিল, যে 100 টাকায় বইটি কিনি, 100 টাকায় বইটি বিক্রি করে, তাহলে এই বিক্রয় মূল্য নিচে বিক্রয় মূল্য লিখব, সমান কত হবে? 100 × 100 / 110। তাহলে দেখো আগের যে সূত্রের সাহায্যে যে ভাবনাটা আমরা তৈরি করেছি, তাহলে এই যে রাশিটা আমরা তৈরি করেছি, তাহলে এই রাশি এবং এই রাশির মধ্যে কোনো তফাৎ নেই, একই জিনিস। ঠিক আছে, তাহলে এইটাকে আমরা কাটাকাটি করলে দেখো কত হবে? ওই 90×10/11 টাকা হবে। ঠিক আছে, তাহলে দেখো আগে আমরা সূত্রের সাহায্যে কল্পনা করে আমরা এইভাবে ঐকিক নিয়মের সাহায্যও করতে পারি। ঠিক আছে, আবার হচ্ছে ওই যে ত্রৈরাশিক নিয়মে আমরা করতে পারি। কেমনভাবে করব? যে ত্রৈরাশিক নিয়ম, ত্রৈরাশিক নিয়মের সাহায্যে এইভাবে করব যে এপাশে লিখব বিক্রয় মূল্য টাকা, আর এপাশে লিখব ক্রয় মূল্য ডান সাইডে টাকা। তাহলে বিক্রয় মূল্য 110, এখানে 100, বিক্রয় মূল্য 100, এখানে কত? তাহলে ত্রৈরাশিক নিয়মের সাহায্যে এইভাবে আমরা সমস্যাটি তৈরি করতে পারি। তাহলে এখানে লিখব পরে যে গণিতের ভাষায় সমস্যাটি হলো বলে তারপর এটা লিখব। এবার তোমরা যেভাবে ত্রৈরাশিক নিয়মে করো, যে এখানে বিক্রয় মূল্যের সাথে ক্রয় মূল্যর কোন সম্পর্ক প্রকাশ করছে, অর্থাৎ যদি বিক্রয় মূল্য যদি কমে, তাহলে ক্রয় মূল্য তাহলে কমবে, তাহলে এখানে কমলে এখানে কমছে, তাহলে যাতে সরল সম্পর্ক প্রকাশ করে, তাহলে অতএব ভগ্নাংশটি কী হবে? ভগ্নাংশটি হবে 100/110। এইভাবে তোমাদের লিখতে হবে যেমনভাবে নির্ণয় করে। তাহলে দেখো আমি করছি যে এখানে বিক্রয় মূল্যের সাথে ক্রয় মূল্যের সরল সম্পর্ক প্রকাশ করে। কেন প্রকাশ করে? দেখো যে এইরকমভাবে ভাবনাটা ভাববে যে 110-এর নিচে তুমি মনে মনে 1 কল্পনা করো। তাহলে দেখো, তাহলে যদি বিক্রয় মূল্য 1 টাকা হয়, আগের ভাবনাটা কী ছিল? যদি বিক্রয় মূল্য 110 টাকা হলে ক্রয় মূল্য হয় 100 টাকা। তাহলে এবার যদি বিক্রয় মূল্য যদি 1 টাকা হয়, তাহলে ক্রয় মূল্য নিশ্চয়ই কমবে, অর্থাৎ এইখানে কমলে এখানে কমছে, অর্থাৎ ওই সরল সম্পর্ক প্রকাশ করছে। আর যদি এইখানে কমলে এখানে যদি বাড়তো,
তাহলে হচ্ছে ব্যস্ত সম্পর্ক প্রকাশ পেত। ঠিক আছে, তাহলে লিখতে হবে অর্থাৎ ভগ্নাংশটি হবে সমান 100/110, অর্থাৎ এই 100/110, তাহলে 0 0 কাটা, তাহলে সমান 10/11। 10/11 হচ্ছে ভগ্নাংশটি। ঠিক আছে, এবার দেখো তাহলে লিখতে পারতে নির্ণয় ক্রয় মূল্য সমান, তাহলে এই 100 ইন্টু, ঠিক আছে, সরি এখানে আমি বলতে মানে একটু ভুল হয়ে গেছে, সরি। যেখানে দেখো বিক্রয় মূল্যের সাথে ক্রয় মূল্যের সরল সম্পর্ক প্রকাশ করছে এবং ভগ্নাংশটি হবে এই 100/110। ঠিক আছে, এই 100 নয়, এই 100টা লবে যাবে এবং 110টা আসবে হরে। ঠিক আছে, কেন? তার কারণ হচ্ছে যে এইখানে দেখো ঐহিক নিয়মের সাহায্যে আমরা কল্পনা করলে 110টা তো নিচে চলে যাবে, অর্থাৎ যখন হরের পজিশান 110 দখল করছে তখন 100টা হচ্ছে লবের পজিশান দখল করবে। ঠিক আছে, তাহলে এইবার নির্ণয় ক্রয় মূল্য যখন লিখবো তখন এই 100, এই যে 100টা এইখানে লিখবো, আর এইটাকে ক্যালকুলেশন করে যা হয়েছে এটা এইখানে লিখবো। এটা কি হচ্ছে 1000/11, তাহলে 1000/11 মানে সেটা আমি লিখবো যে 90/10 টাকা। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা অঙ্কটা আমরা করতে পারি ত্রৈরাশিক নিয়মের সাহায্যে এবং ঐকিক নিয়মের সাহায্যে। তাহলে দেখো সূত্রের সাহায্যে ভাবনাটা করলে তাহলে আমরা এইভাবেও আমরা করতে পারি, কোনো ভুল হওয়ার জায়গা নেই। ওকে, এবার লক্ষ্য করো যে 5-এর 2 নম্বর যে সূত্রটা ছিল, তাহলে 5-এর 2 নম্বর কোন সূত্র ছিল? যে বিক্রয় মূল্য সমান কি লেখা ছিল? যে 100 মাইনাস ক্ষতির পার্সেন্ট ডিভাইডেড বাই 100 ইন্টু ক্রয় মূল্য, এরকম লেখা ছিল। ঠিক আছে, তাহলে দেখো এই সূত্রটা যদি আমরা এক্সাম্পল সহকারে যদি আমরা ব্যাখ্যা করি তাহলে এই সূত্রটা অবশ্যই ভালো রকমভাবে বুঝতে পারবে। তাহলে উদাহরণ যদি আমি এরকম লিখি যে একটি বই 100 টাকায় কিনে 100 টাকায় কিনে 80 টাকায় বিক্রি করা হলো। 100 টাকায় কিনে 80 টাকায় বিক্রি করা হলো। বইটির শতকরা ক্ষতি নির্ণয় করো, এরকম ধরো একটা অঙ্ক আছে। তাহলে আমরা কি করব? দেখো যে এখানে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য দেওয়া আছে, তার মানে এখানে ক্ষতি তো অবশ্যই হবে, কারণ এখানে বিক্রয় মূল্য কম। তাহলে লিখবো যে আমরা সূত্রের সাহায্য করব। দেখো যে বিক্রয় মূল্য সমান 100 মাইনাস ক্ষতি পার্সেন্ট ডিভাইডেড বাই 100 ইন্টু ক্রয় মূল্য। ওকে, তাহলে বইটি হচ্ছে 100 টাকায় কিনছি, তাহলে এই হচ্ছে এই টাকায়, অর্থাৎ 80 টাকায় আমরা বিক্রি করছি। তাহলে বাদি আমরা কি লিখবো? যে 80 সমান 100 মাইনাস ক্ষতি পার্সেন্ট বাই 100 ইন্টু ক্রয় মূল্যের জায়গায় আমরা লিখবো 100 টাকা। ঠিক আছে, তাহলে এইটাকে ক্যালকুলেশন করে আমরা নির্ণয় ক্ষতি পার্সেন্ট আমরা পেয়ে যাব। ঠিক আছে, তাহলে দেখো ক্যালকুলেশন করলে কি হয়? দেখো এই 100 কাটা, তাহলে এখানে দিয়ে লিখবো যে বা দিয়ে লিখবো যে 80 সমান
100 মাইনাস ক্ষতি পার্সেন্ট, বা দিয়ে লিখবো যে এই ক্ষতি পার্সেন্টকে এই পাশে নিয়ে আসি, ক্ষতি পার্সেন্ট সমান 100 মাইনাস 80 সমান 20 টাকা। ঠিক আছে, তাহলে নির্ণয় ক্ষতি আমার হচ্ছে ওই আছে 20 টাকা। ঠিক আছে, তাহলে অঙ্কটা দেখো আমরা এইভাবে ভাবতে পারি। তাহলে এটা হচ্ছে বিকল্প পদ্ধতিতে আবার করছি, এইভাবে সূত্রের সাহায্যে করতে পারি, তা না হলে আমরা ওয়ার্কিং নিয়মে করতে পারি। তাহলে দেখো যে বইটি ক্রয় মূল্য তো 100 টাকা, তাহলে 100 টাকায়, এটা হচ্ছে ওয়ার্কিং নিয়ম। ওকে, তাহলে 100 টাকায় ক্ষতি হয় সমান 100 মাইনাস 80 সমান 20 টাকা। 100 টাকায় ক্ষতি হয় 20 টাকা, তাহলে 1 টাকায় কত ক্ষতি হয়? 1 টাকায় ক্ষতি হয় 20/100, এত টাকা। তাহলে 100 টাকায় কত ক্ষতি হয়? যেহেতু আমার শতকরা চেয়েছে 100 সাপেক্ষে, তাহলে 20/100 ইন্টু 100 সমান 20 টাকা। ঠিক আছে, তাহলে এখানেও সেই এক লাইনে উত্তরটা বেরিয়ে যাচ্ছিল যে 100 টাকায় ক্ষতি হয় কত, সেইটা হচ্ছে নির্ণয় উত্তর। ঠিক আছে, তাহলে দেখো অতএব নির্ণয় ক্ষতি পার্সেন্ট তোমরা সমান লিখবে ওই আছে 20 টাকা। তাহলে দুটো নিয়মে করলাম, একই উত্তর দিল। তাহলে এইভাবে আমরা সূত্রের সাহায্য করতে পারি এবং হচ্ছে ওয়ার্কিং নিয়মের সাহায্যেও অঙ্কটা আমরা করতে পারি। এবার লক্ষ্য করো যে 5-3 যে সূত্রটা ছিল তোমাদের, সেই সূত্রটা আমি লিখছি যে বিক্রয় মূল্য সমান 100 বিয়োগ ছাড়ের পার্সেন্টেজ ডিভাইডেড বাই 100 ইন্টু লিখিত মূল্য বা ধার্য মূল্য। ঠিক আছে, তাহলে দেখো এই সূত্রটা যদি আমরা একটা উদাহরণ হিসাবে কল্পনা করি, যে এখানে যদি উদাহরণ দিই, যে যেমন একটি বইয়ের ধার্য মূল্য 120 টাকা, বইটিকে 10% ছাড়ে বিক্রি করলে বইটিকে 10% ছাড়ে বিক্রি করলে বইটির বিক্রয় মূল্য কত হবে? বিক্রয় মূল্য কত টাকা হবে? ঠিক আছে, তাহলে দেখো অঙ্কটা এই টাইপের যদি অঙ্ক থাকে যে একটি বইয়ের ধার্য মূল্য, অর্থাৎ যে বইটির উপর যে দাম লেখা আছে, অর্থাৎ ওই লিখিত মূল্য, দেখবে প্রিন্ট করে লেখা থাকে, তাহলে সেই বইয়ের দাম হচ্ছে 120 টাকা। তাহলে ওই বইটিকে ধরো তুমি কিনতে গেলে, তাহলে কিনতে গেলে হচ্ছে দোকানদার তোমাকে বললো যে 10% ছাড়ে বিক্রয় করবো। দোকানদার তোমাকে বললো যে বইটি 10% ছাড়ে আমি তোমাকে দেব। তাহলে ওই মানে হচ্ছে দোকানদার বইটি কত দামে তোমার কাছে বিক্রি করবে? ঠিক আছে, তাহলে ধরো এই টাইপের প্রবলেম। তাহলে অঙ্কটা আমরা যদি সূত্রের সাহায্যে করি তাহলে কেমনভাবে করবো? আমরা সূত্রটা প্রথমে লিখব যে বিক্রয় মূল্য সমান 100 বিয়োগ ছাড়ের পার্সেন্টেজ ডিভাইডেড বাই 100 ইন্টু ধার্য মূল্য। ওকে, তাহলে দেখো বিক্রয় মূল্য সমান, যেহেতু আমার বিক্রয় মূল্য এখানে আমার বার করতে হবে, তাহলে 100 বিয়োগ ছাড়ের পার্সেন্টেজ কত আছে 10 বাই 100, আর এখানে ধার্য মূল্য আছে 120 টাকা।
তাহলে এটাকে টোটাল এত টাকা দেবো। ওকে, সমান দেখো তাহলে এটা হলো 90/100 ইন্টু 120, তাহলে এই শূন্য কাটা 0 0 0 শূন্য আবারও 108 টাকা। তাহলে বইটি যদি 108 টাকায় যদি বিক্রি করা হয় তাহলে 10% ছাড় মান্য হবে। ঠিক আছে, তাহলে দোকানদার বইটি তোমায় 108 টাকা দেবে। তাহলে দেখো এই সমস্ত হিসাব নিকাশ তোমাদের জেনে রাখাও দরকার বাস্তব ক্ষেত্রে, যেহেতু অনেক কেনাকাটা তোমাদের করতে হয়। তাহলে হঠাৎ করে দোকানদার এইভাবে ছাড় দিলে তুমি তখন বুঝতেই পারবে না যে আমি কত টাকায় বইটি কিনবো বা অন্যান্য জিনিস কিনবো। ঠিক আছে, কিন্তু এই সূত্র যদি তোমার মাথার মধ্যে থাকে তাহলে তুমি অবশ্যই ক্যালকুলেশন করে তুমি বের করে ফেলতে পারবে যে তাহলে আমাকে এত টাকায় বইটি ছাড় দিচ্ছে, এত টাকায় বইটি আমার কিনতে হবে বা অন্যান্য জিনিস আমাকে কিনতে হবে এবং আমাকে এত টাকা আমাকে পে করতে হবে। ঠিক আছে, তাহলে দেখো ওয়ার্কিং নিয়মের সাহায্যে যদি ভাবনাটা ভাবি তাহলে কেমনভাবে অঙ্কটা আমরা সলভ করতে পারবো। তাহলে দেখো যে বইটিকে তো 10% ছাড়ে বিক্রি করা হচ্ছে, তাহলে এই 10% ছাড়ে আমি লিখব যে 10% ছাড়ে বইটির ধার্য মূল্য সমান 100 টাকা এবং বিক্রয় মূল্য কত হবে, যে 10% ছাড়ে বইটির ধার্য মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য হবে 90 টাকা। ঠিক আছে, তাহলে এবার দেখো 10% ছাড়ে বইটির ধার্য মূল্য যদি 100 টাকা হয় তাহলে বিক্রয় মূল্য হবে 90 টাকা। ঠিক আছে, এবার আমাকে ওয়ার্কিং নিয়মের সাহায্যে লিখতে হবে যে 100 টাকা ধার্য মূল্য হলে 100 টাকা ধার্য মূল্য হলে বিক্রয় মূল্য সমান 90 টাকা। তাহলে 1 টাকা ধার্য মূল্য হলে বিক্রয় মূল্য সমান 90/100। তারপরে ধার্য মূল্য 120 টাকা হলে বিক্রয় মূল্য কত হবে, 90 × 120 ডিভাইডেড বাই 100, শূন্য কাটা 0 0 সমান 108 টাকা। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা ওয়ার্কিং নিয়মের সাহায্যে আমরা ভাবনাটা ভাবতে পারি এবং এই ওয়ার্কিং নিয়মের ভাবনাটা মাথায় থাকলে তোমরা ত্রৈরাশিক নিয়মেই করতে পারো। কি লিখবে, এপাশে ধার্য মূল্য লিখবে আর এপাশে বিক্রয় মূল্য লিখবে। তাহলে 100 টাকা এখানে, তারপর 90 টাকা, তারপরে 120 টাকা এখানে কত। তো ছকটা আমি তোমাদের দেখাচ্ছি। যদি ত্রৈরাশিক নিয়মে তোমরা যদি করো তাহলে এখানে লিখবে যে ধার্য মূল্য আর এপাশে লিখবে বিক্রয় মূল্য। তাহলে দেখো এখানে ধার্য মূল্য যদি 100 হয় তাহলে এপাশে হবে 90, তাহলে এপাশে যদি 120 হয় এপাশে কত। তাহলে একই রকমভাবে তোমরা এটাও করতে পারো, এটাকেও দেখবে ক্যালকুলেশন করলে তোমার কি হবে, সেই একই উত্তর দেবে। ঠিক আছে, তাহলে উত্তরটা কেমনভাবে বার করবে, এইভাবে যে 120/100 আর পাশে এখানে 90 লিখবে, তাহলে এটাকে ক্যালকুলেশন করে দেখবে 108 টাকা হবে। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা ত্রৈরাশিক নিয়মের সাহায্যে করতে পারি। ওকে, তাহলে আজকের অনলাইন ক্লাস এই পর্যন্ত। তোমাদের সূত্রগুলো ধরে ধরে ব্যাখ্যা করে এক্সাম্পল সহকারে আমি দিচ্ছি যাতে করে সূত্রগুলো ভালো করে বুঝতে পারো। তাই এর পরের দিন আমরা সূত্র আলোচনা করব, 6-এর যে 1 এবং 2 নম্বর সূত্র আলোচনা করে দেবো। তারপর এই দুটো সূত্র এক্সাম্পল সহকারে আলোচনা করে দেবো। দেওয়ার পরে অনুশীলনীর যে বইয়ের যে অনুশীলনীর অঙ্ক আছে সেখানে আমরা চলে যাব। ঠিক আছে, এবার এই সূত্রগুলোর আলোচনা ভালো করে না শিখলে তোমরা বইয়ের ভিতরে যে অঙ্ক আছে সেইগুলো সূত্র অ্যাপ্লাই করতে পারবে না। ঠিক আছে, এই কনসেপশন মাথার মধ্যে অবশ্যই থাকা চাই। ওকে, তো আজকের অনলাইন ক্লাস এই পর্যন্ত। বাই, সবাই ভালো থাকবে বাড়িতে এবং সুস্থ থাকবে। ওকে।